কলেজে যাবি না? আম্মু আর একটু ঘুমাই প্লিজ। কয়টা বাজে দেখেছিস? ওঠ বলছি, 9টা বেজে গেছে। কি? 9টা বেজে গেছে? আম্মু তুমি আমাকে এতক্ষণে ডাকছো? কি? এখন সব দোষ আমার? তোকে ডাকাটাই আমার ভুল হয়েছে। আমার লক্ষ্মী আম্মু, রাগ করছো কেন? আমি তো মজা করছি। আচ্ছা আম্মু কোথায়? ব্রেকফাস্ট টেবিলে তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আমি গেলাম। ওকে। তের মা চলে গেল আটতে ফ্রেশ হতে। এতক্ষণ যারা কথা বলছিল এই হলো আমাদের গল্পের নায়িকা কিম তেইহাং। তের বাবা মিস্টার কিম নামজুন আর মা কিম সিওক জিন। তে ওদের একমাত্র সন্তান। তের বাবা একজন টিচার আর মা হাউসওয়াইফ। তে মামনি, আজকে জিমিন কলেজে যাবে না, তুমি একা যেতে পারবে তো? হ্যাঁ, কিন্তু জিমিনের কি হয়েছে আব্বু? ও যাবে না কেন? জিমিন অসুস্থ, তাই যেতে পারবে না। ও। তারপর তে ব্রেকফাস্ট শেষ করে কলেজের জন্য বেরিয়ে গেল, কিন্তু রাস্তায় কোনো অটো পাচ্ছে না, তাই সে হাঁটতে শুরু করে। কিন্তু হঠাৎ তের সামনে একটা গাড়ি আসতেই তে ভয়ে মুখ ঢেকে নিল। হঠাৎ গাড়ি ব্রেক মারায় গাড়ির মধ্যে থাকা ব্যক্তিটি রেগে গেল। গাড়ি ব্রেক করলে কেন? স্যার, গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়েছে, তাই। তখন ছেলেটি গাড়ি থেকে নেমে মেয়েটিকে বলে, এ মেয়ে, দেখে হাঁটতে পারো না? কথাটি শুনেতে মুখ থেকে হাত সরিয়ে মুখ তুলে ছেলেটাকে দেখে ক্রাশ খেল, কারণ ছেলেটি অনেক হ্যান্ডসাম, অনেক ফর্সা, পুরো চকলেট বয়। কিন্তু কিছুক্ষণ আগের কথা মনে পড়তে নিজেকে সামলিয়ে বলে, এই যে শুনুন, আমি দেখি হাঁটি, আপনি দেখে গাড়ি চালাতে পারেন না? ছেলেটি তেকে দেখে হা হয়ে যায়, কারণ তেকে দেখতে পুরো পরি, চুলগুলো পিঠ ঢাকানো, চোখগুলো টানা টানা, গায়ের রং একদম ফর্সা। তে ছেলেটিকে বকা দিচ্ছে, কিন্তু ছেলেটির কোনো হুঁশ নেই, সে হা করে তের দিকে তাকিয়ে আছে। তখন গাড়ি থেকে আর একটি ছেলে নেমে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ইনি হলেন জিওন জাংকুক, আর আমি ওনার অ্যাসিস্ট্যান্ট মিন ইয়ংগি। কথাটি শুনে তে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ জিওন জাংকুক কোরিয়ায় টপ 5 বিজনেসম্যানদের মধ্যে একজন, আর মাফিয়া কিং। 25 বছর বয়সে মাফিয়া জগতের কিং হয়েছে। স্যার, স্যার, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। আর ওই মেয়েটি কোথায় গেল? আর ওই, তোকে কতবার বলেছি তুই আমাকে স্যার ডাকবি না? মানে ওর কি মাথা খারাপ হয়ে গেল? মেয়েটা তোর চোখের সামনে দিয়ে চলে গেল। কি রে, কি এত ভাবছিস? কতক্ষণ থেকে ডাকছি তোকে, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমাকে আগে কখনো দেখিস নি? না, তেমন কিছু না। আর শোন, অফিসের সময় আমি তোকে স্যারই ডাকবো, বন্ধু আমরা বাইরে, বুঝলি? মিটিং এর জন্য দেরি হচ্ছে, চল। স্যার। আচ্ছা বাবা, চল, এত রাগের কি আছে? তারপরে জাংকুক ও সুগা গাড়িতে গিয়ে বসলো। জাংকুক মনে মনে ভাবে, এই মেয়েটিকে দেখে আমার এমন কেন মনে হচ্ছে? এটা কিসের অনুভূতি? কি রে জাংকুক, তুই কি ভাবছিস? না, কিছু না। তে হাঁপাতে হাঁপাতে বলে, উফ বাবা, আর একটু হলে ওই মাফিয়াটা আমাকে মেরে দিত। যাই, ক্লাসে যাই, বড় বাঁচা বেঁচে গেছি। তে ক্লাস শেষ করে বাড়ি চলে আসে। আম্মু, আম্মু, খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। দিচ্ছি, তুই আগে ফ্রেশ হয়ে আয়। তারপর তে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ে। ধুর, আজ
আজকে জিমিন আসেনি, তাই একটু মজা হয়নি। ধর বাবা, ভালো লাগে না, যাই একটু বিটিএস দেখি। তে বিটিএস সং শুনতে শুনতে ঘুমের দেশে পাড়ি দিল। অন্যদিকে জাংকুক নিজের রুমে বসে। কে তুমি? কি আছে তোমার মধ্যে যে এই জিন জাংকুককেও মায়ায় ফেলে দিলে? জাংকুক, আসবো? আয়। যে কাজটি দিয়েছি সেটা করেছিস? ব্রো। ওই মেয়েটি ভাবে বল। ওকে। ভাবের নাম কিম তেইহাং, আর ভাবের পুরো ডিটেলস এই ফাইলে আছে। ওকে, তুই যা, আর তের ওপর নজর রাখ। আর তের সাথে কোনো ছেলেকে দেখলেই সাথে সাথে আমাকে ইনফর্ম করবি। ওকে। সুগা রুম থেকে চলে আসে আর মনে মনে ভাবে, জাংকুক এই মেয়েটির খোঁজ কেন নিল? তাহলে কি ও প্রেমে পড়েছে? কি জানি বাবা, তবে প্রেমে পড়লে ভালোই হবে, অন্তত রাগটা একটু কমবে। এইদিকে জাংকুক ফাইলটা বুকে জড়িয়ে পড়ল। জানি না তে এটা ভালোবাসা কি না, তবে এই অনুভূতিতে আমি বাঁচতে চাই। জাংকুক তের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে জাংকুক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যায়, ইম্পর্টেন্ট মিটিং আছে। অন্যদিকে তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ জিমিন তের বাড়ি এসেছে, তের সাথে যাবে। কি রে জিমিন, ঠিক আছিস তুই? হ্যাঁ, এখন ঠিক আছি। তুই কেমন আছিস? কালকে কলেজ কেমন হলো? তুই না গেলে আমার ভালো লাগে বল, একটু মজা হয়নি। তবে তুই জানিস, কালকে বিটিএস মেম্বাররা সবাই একসাথে লাইভে এসেছিল। কত হ্যান্ডসাম, কত কিউট লাগছিল জানিস। সত্যি? তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আমি এমনটা বলতে চাইনি। চল, কলেজে দেরি হয়ে যাচ্ছে। চল। তারপরে দুজনেই কলেজে চলে যায়। ক্লাস শেষে তে ও জিমিন বাড়ি ফিরছিল, তখন তে নোটিস করে ওদের পেছন পেছন গাড়িতে একটা ছেলে আসছে, আর ছেলেটাকে তের ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। এই ছেলেটিকে কোথাও যেন দেখেছি। ও হ্যাঁ, ও তো কালকে ওই জিন জাংকুকের সাথে ছিল, কিন্তু ও এখানে কেন? তে জিমিনের দিকে তাকিয়ে দেখে জিমিন বারবার ছেলেটির দিকে তাকাচ্ছে আর মিটি মিটি হাসছে। এই জিমিন, কি ব্যাপার বলতো? কে ওই ছেলেটি? আমি কি করে বলবো? স্যার, আমি সব দেখেছি। তুই বারবার পেছন ফিরে ওই ছেলেটাকে দেখছিস আর মুচকি মুচকি হাসছিস। সত্যিটা বল। বলছি, কিন্তু কাউকে বলবি না, প্রমিস কর। ওকে বল, বলবো না। ওই সুগা আমার বয়ফ্রেন্ড, কাউকে বলিস না প্লিজ। ওকে, বলবো না, তবে আমাকে ট্রিট দিতে হবে, আর কালকে নবীনবরণ অনুষ্ঠানে শাড়ি পরতে হবে। হ্যাঁ, অবশ্যই শাড়ি পরবো। আমি পরবো নীল রং, আর তুই কালো। কালো রং শাড়িতে তোকে অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ, তুই কি জানিস কাল কলেজের চিফ গেস্ট কে আসবে? কে, বিটিএস আসবে নাকি? তুই সবসময় বিটিএস বিটিএস করতে থাকিস কেন? বিটিএস কে গাছের ফল, নাড়া দিলে ঝরঝর করে পড়বে। যখন বিটিএস আসবে না, তাহলে কে আসবে কে আসবে না সেটা আমার জানার কোনো দরকার নেই। পরের দিন সকালে তে ও জিমিন শাড়ি পরে সুন্দর করে সেজে কলেজে চলে যায়। ওদের দুজনকে দেখতে একেবারে পুতুলের মতন লাগছে। ওদের দেখে তো কলেজের সব ছেলেরা ক্রাশ খায়। কলেজটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে নবীনদের বরণ করার জন্য। তে ও জিমিন সেকেন্ড ইয়ার। তে ও জিমিন চিফ গেস্টকে ওয়েলকাম করার জন্য গেটে ফুল হাতে দাঁড়িয়ে আছে। সাথে আরো অনেক মেয়েরাও ছিল।
চিফ গেস্টকে সেটা জানার জন্য তে একটা মেয়েকে জিজ্ঞাসা করে, এই শোনো, চিফ গেস্টটা কে জানো? আরে আমিও জানি না, ওই জন্য তো এখানে দাঁড়িয়ে আছি। তখনই একটা গাড়ি আসে, আর গাড়ি থেকে একজন বেরোতেই সবাই জিয়ন জাংকুক বলে চিৎকার দেয়। এ তো অবাক, জাংকুককে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। সব মেয়েরা তো ক্রাশ খেয়ে পেট ভর্তি করছে। তে মনে মনে বলে, এই লোক এখানে, মানে উনি চিফ গেস্ট। আর এই মেয়েগুলোকে দেখো কিভাবে চিৎকার করছে। এত ঢং কিসে রেখে দেখে, বিটিএস তো আর আসেনি। জাংকুক তের সামনে আসতে জিমিন বলে, এই তে, ওনার হাতে ফুলের তোড়াটা দে। তখনই তে ফুলের তোড়াটা এগিয়ে দিল। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ মিস। ওকে। জাংকুক কলেজে যেতেই অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তখনই হঠাৎ একটি ছেলে স্টেজে ওঠে। ওর নাম কাই। এভরিওয়ান, আই এম সরি এভাবে স্টেজে ওঠার জন্য। আসলে আজকে আমি একজনকে প্রপোজ করতে চাই। জানি না কাউকে কিভাবে প্রপোজ করে। তে, আমি যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। ডু ইউ মাই গার্লফ্রেন্ড? অ্যান্সার মি তে। তে ও জিমিন তো অবাক। তে কিছু বলার আগেই জাংকুক তেকে সবার সামনে থেকে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। জাংকুক একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল আর দরজাটা বন্ধ করে দেয়। জাংকুক তের হাতটা শক্ত করে ধরায় তে ব্যথায় ফুপিয়ে কাঁদছে। জাংকুক তের হাতটা দেওয়ালে চেপে ধরে। এই, তোর এত সেজে আসার কি দরকার ছিল? ছেলেদের রূপ দেখাতে এসেছিস? কি হন আপনি যে আমি আপনার কথা শুনবো? আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে সাজবো। আপনার কোনো অধিকার নেই আমার উপর। আর কিছুই বলতে পারলো না তে, কারণ জাংকুক তের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। হঠাৎ এমনটা হওয়ার কারণে তে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তে বুঝতে পেরে সে হাত দিয়ে জাংকুকের বুকে কিল ঘুষি মারছে। জাংকুক বিরক্ত হয়ে তের হাত অন্য হাত দিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। পুরো 10 মিনিট পর জাংকুক তেকে ছেড়ে দিল। জাংকুক ও তে দুজনে জোরে জোরে শ্বাস ফেলছে। জাংকুক একটু স্বাভাবিক হয়ে বলে, এবার বুঝে নাও আমি তোমার কে, আর রইল বাকি অধিকার। শোনো, তোমার ওপর তোমার নিজের যতটা না অধিকার তার চেয়ে বেশি অধিকার আমার। বুঝতে পেরেছ? তারপরে জাংকুক তের হাত ধরে সবার সামনে এনে বলে, সবাই ভালো করে শুনে রেখো, তের থেকে সবাই দূরে থাকবে। তের আশেপাশে যদি কোনো ছেলেকে দেখি তার কপালে অনেক কষ্ট আছে, কারণ তে শুধু আমার। জাংকুক কথাগুলো বলছে আর তে মাথা নিচু করে আছে। জাংকুক তের হাত ধরে নিয়ে গাড়িতে গিয়ে বসালো। গাড়ি চলতে শুরু করলো। তে ভয়ে কিছু বলে না, চুপ করে বসে আছে। জাংকুক তো তেকে দেখতে ব্যস্ত। স্যার, এসে গেছি। আসলে গাড়িটা তের বাড়ির সামনে এসে থেমেছে। জাংকুক তের কপালে একটা চুমু খেয়ে বলল, তে, তোমাকে যেতে দিতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, কোনো উপায় নেই। তবে খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার করে নিব। আর আমি ঠিক 10টায় ফোন করব। ফোনটা ধরবে, কেমন? এখন যাও। তে কিছু না বলে সোজা বাড়ি চলে গেল। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। অন্যদিকে তে সোজা ওর রুমে যায়। তখন তের মা রুমে আসে। এই তে, তুই কার গাড়িতে এলি? আমার ফ্রেন্ডের গাড়িতে আম্মু। আম্মু, তোমাকে মিথ্যা বললাম, আমাকে ক্ষমা করে দিও, কারণ সত্যিটা বললে তুমি চিন্তা করতে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। না আম্মু, আমার খিদে নেই, আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। আচ্ছা ঘুমা, আমি যাই।
জিন চলে যায়। তে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। তে এতে ওঠ, কত ঘুমাবি? কি হয়েছে আম্মু, ডাকছো কেন? কত রাত হয়েছে দেখেছিস, ওঠ। তোর আব্বু খাবার টেবিলে বসে আছে, ওঠ। তুমি যাও, আমি আসছি। তারপর তে চোখে মুখে পানি দিয়ে নিচে আসে। খাবার টেবিলে বসে সবাই খাচ্ছে। তের বাবা নামজুন সাহেব তেকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু আব্বু তুমি কি কিছু বলতে চাও? মানে বলতে চাচ্ছি যে আমরা তোমাকে না জানিয়ে তোমার জীবনের একটা বড় ডিসিশন নিয়ে ফেলেছি। তোমার যদি এতে কোনো আপত্তি থাকে তাহলে বলতে পারো। কি ডিসিশন আব্বু? আমরা তোমার বিয়ে ঠিক করে ফেলেছি, আমার বন্ধুর ছেলে। তুমি যদি বলো তাহলে কথা আগে বাড়াবো। এটা আমি কি বলবো, তোমাদের যেটা ভালো মনে হবে সেটা করো। তার মানে তুই রাজি? আমার সোনা মেয়ে, তোর সাথে ছেলেটাকে অনেক ভালো মানাবে। ছবিটা দেখ। আমার দেখার দরকার নেই আম্মু, কারণ আমি জানি তোমরা আমার জন্য খারাপ চাইবে না। বলেই তে রুমে চলে গেল। তের বাবা বলে, জিনু দেখেছো, আমরা আমাদের মেয়েটাকে মানুষ করতে পেরেছি। আমাদের মেয়েকে নিয়ে আমার গর্ব হচ্ছে। তে রুমে গিয়ে ওর ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে অনেকগুলো মিস কল। তে একটু ভয় পেয়ে যায়। এটা কার নাম্বার? ওই মাফিয়াটার না তো? এবার আমি কি করব? তখনই ফোনটা আবার বেজে ওঠে। তে ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ফোন ধরতে এত সময় লাগে? কোথায় ছিলে তুমি? ডিনার করছিলাম তাই। ও, আই এম সরি বেবি। এখন কি করছো তুমি? কিছু না, এমনিতেই। জাংকুক অনেক কথা বলে, তে শুধু হ্যাঁ হু জবাব দেয়। এইভাবে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু তে কোনো উত্তর দিচ্ছে না। তে নিশ্চয় ঘুমিয়ে পড়েছে। জাংকুক তের শ্বাস ওঠা নামা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে তের বাবা বলে, তে মামনি, আমি ওদের সাথে কথা বলেছি, 3 দিন পর বিয়ে। কিন্তু আব্বু, আমার পড়াশোনা তো শেষ হয়নি। শোনো, এত তাড়াতাড়ি বিয়ে কেন? এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন কিভাবে হবে? এত চিন্তা নেই জিন, এখন শুধু ঘরোয়াভাবে কাবিনটা হবে, অনুষ্ঠান পরে হবে। আর তে বিয়ের পর তুমি লেখাপড়া করতে পারবে। ও তে, তাহলে আজ তোকে কলেজে যেতে হবে না, চল বিয়ে শপিং করতে যাব। তে আর কিছু বলে না, ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে শপিংয়ে চলে যায়। আজকে তের বিয়ে, সবাই ড্রয়িং রুমে বসে আছে। তের যার সাথে বিয়ে হবে সেই ছেলেটার নাম পার্ক বোগাম। বোগাম রেজিস্ট্রি পেপারে সাইন করে দিয়েছে। এবার পালা তের। তে হাতে পেন নিয়ে বসে আছে। তার সাইন করতে একদম ইচ্ছা করছে না। কেন জানি ওর চোখের সামনে জাংকুকের মুখটা ভেসে উঠছে। তখন আরেম বলে, তে মামুনি, কি হলো, সাইনটা করো। তে সাইন করতে যাবে, ঠিক তখনই কেউ তের হাত থেকে পেপারটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেললো। তে মাথা উঁচু করে অবাক প্লাস ভয় পেয়ে যায়, কারণ ছেলেটি আর কেউ না, জিউন জাংকুক। জাংকুক অগ্নিবর্ণ চোখে তের দিকে তাকিয়ে আছে। জাংকুক তের গলা চিপে ধরে বলে, এই, তোর সাহস তো কম না? তোর সাহস দেখে সত্যি আমি অবাক। তুই কিভাবে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলি? তোর বুকটা একবারও কাঁপলো না? জাংকুক, কি হচ্ছে? ছাড়, ও ব্যথা পাচ্ছে, ছাড়।
সুগার কথায় জাংকুকের হোশ আসে, তারপর তেকে ছেড়ে দেয়। সুগা, পেপারটা দে। সুগা একটা পেপার বের করতে জাংকুক সেটা সাইন করে দেয়। তারপর তেকে দিয়ে বলে, এই নাও, এই রেজিস্ট্রির পেপারে আমি সাইন করে দিলাম, এইবার চুপচাপ সাইনটা করে দাও। জাংকুককে কেউ কিছু বলতে পারছে না, কারণ জাংকুকের বডিগার্ডরা সবাইকে ঘিরে রেখেছে আর সবার হাতে বন্দুক। আরএম আর জিন তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে ওদের মেয়ের বিয়েতে। কি হলো, সাইনটা করো, না হলে। জাংকুক তের কানে কানে বলে, তুমি যদি সাইন না করো তাহলে আমি এখানে থাকা সবাইকে মেরে ফেলবো, সাথে তোমার আম্মু আব্বুকেও। তে ভয়ে ভয়ে সাইনটা করে দেয় আর জাংকুক সাথে সাথে রেজিস্ট্রি পেপারটা নিয়ে নেয় আর এক মুহূর্ত দেরি না করে তেকে সোজা নিয়ে গাড়িতে বসায়। কিছুক্ষণ গাড়ি চলার পর গাড়িটি একটা বিশাল বড় বাংলোর সামনে থামলো। নামো গাড়ি থেকে। তে গাড়ি থেকে নেমে হা করে তাকিয়ে থাকে, কারণ জাংকুকের বাড়িটা দেখতে পুরো রাজপ্রাসাদের মতন আর বাইরে বিভিন্ন ধরনের ফুলের গাছ। জাংকুক তের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়, ভেতরটা আরো সুন্দর। জাংকুক থেকে ওর রুমে নিয়ে যায়। রুমে গিয়ে তে তো ভীষণ অবাক, কারণ রুমের দেওয়ালে তের অনেক ছবি আর অনেক গোছালো রুমটা। তে বেলকনিতে যায়, তখন জাংকুক বলে, কি ভাবছো, এখান থেকে কি করে পালাবে? দাঁড়াও মাফিয়া, আমাকে জোর করে বিয়ে করা, তোমাকে ভালো করে মজা দেখাবো। না, এমনিতেই বাইরেটা দেখছিলাম। ওকে, যাও ফ্রেশ হয়ে আসো। কিন্তু আমি পরবো কি? ওয়ার্ড্রপটা খুলে দেখো। তে গিয়ে আলমারি খুলে তো অবাক, কারণ সেখানে ওর প্রয়োজন মতো সব কিছু আছে। সে সেখান থেকে একটা চুড়িদার নিয়ে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে আসতে জাংকুক যায়। জাংকুক ফ্রেশ হয়ে এসে দেখে সে শুয়ে আছে। তখনই জাংকুক তের পাশে শুয়ে পড়ে। এই কি করছেন? আপনি আমার পাশে একদম শুবেন না। কেন? কারণ আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। বেশি কথা না বলে তুমিও ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও, না হলে কি বলুন? তে, আমার মেজাজ গরম করো না। এমনিতে তুমি আজ যা করতে যাচ্ছিলে তোমার ভাগ্য ভালো, এখনো আমি তোমাকে কিছু বলিনি। জাংকুক কথাগুলো অনেক রেগে চেঁচিয়ে বলে। তে ভয়ে আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে আর জাংকুক তেকে জড়িয়ে ধরে। পরের দিন জাংকুক ঘুম থেকে উঠে দেখে তে তার পাশে নেই। তখন জাংকুক একটু ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিচে নামতে গিয়ে দেখে তে ড্রয়িং রুমে বসে ফোনে ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলছে। তখন জাংকুক আর নিচে না নেমে সোজা রুমে চলে যায় আর আলমারি থেকে একটা শার্ট ও প্যান্ট বের করে খাটের উপর রাখে আর সে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর সে শাওয়ার নিয়ে রুমে চলে আসে আর শার্টটি পরতে গিয়ে সে অবাক ও ভীষণ রেগে যায়। হোয়াট দা, শার্টটা ছিঁড়া? একটু আগেই তো আমি বের করে রেখে গেলাম, তখন তো ঠিক ছিল। আমার শার্ট ছেঁড়া সাহস কার? তে তে তে, কোথায় তুমি? তখনই তে রুমে আসে। এটা কি? কেন, আপনি দেখতে পাচ্ছেন না এটা কি? তুমি খুব ভালো করে জানো আমি কি বলছি। শার্টটা ছিঁড়লো কে? আমি কি করে বলবো কে আপনার শার্ট ছিঁড়েছে? বলে তে চলে গেল। জাংকুক থেকে আর কিছু না বলে অন্য একটি শার্ট পরে অফিসে চলে গেল, কারণ ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এইভাবেই
কেটে যায় বেশ কিছুদিন। তে যখনই সুযোগ পায় তখনই জাংকুককে বিরক্ত করে। কখনো ওয়াশরুমের দরজা আটকে দেয়, আবার কখনো জাংকুকের খাবারে বেশি ঝাল মিশিয়ে দেয়। কিন্তু জাংকুক কখনোই তেকে কিছু বলে না। এইভাবেই চলতে থাকে ওদের জীবন। জাংকুক কখনো তের ইচ্ছার বিরুদ্ধে তের কাছে আসার চেষ্টাও করে না। তের যখনই ওর মা বাবাকে দেখতে ইচ্ছা করে তখনই সে ওর বাড়ি চলে যায়, সাথে অবশ্যই বডিগার্ড থাকে। আবার তের মা বাবাও তেকে দেখতে জাংকুকের বাড়ি আসে। এইভাবেই কেটে যায় 6টা মাস। তে এখন ধীরে ধীরে জাংকুকের প্রতি দুর্বল হতে থাকে, আর জিন ও আরএমও জাংকুককে মেনে নেয়, কারণ ওরা বুঝতে পারে জাংকুক মাফিয়া হলেও অনেক ভালো ছেলে। ওর মতো করে ওদের মেয়েকে আর কেউ ভালোবাসতে পারবে না। আজকে হঠাৎ বৃষ্টি হতে শুরু হয়। যেহেতু জাংকুক অফিসের কাজের জন্য একটু দেরি করে আসবে, তাই তে বৃষ্টিতে ভিজতে থাকে। এইদিকে জাংকুক বাড়ি ফিরে সোজা রুমে এসে হাত ঘড়িটা খুলে তেকে খুঁজতে থাকে। তখন ওর চোখ ব্যালকনিতে আটকে যায় তেকে ভিজতে দেখে। জাংকুক ধীরে ধীরে ব্যালকনিতে গিয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। তে একটু কেঁপে ওঠে, কিন্তু কিছু বলে না, কারণ তে জানে জাংকুক ছাড়া এত সাহস কারণ নেই যে তেকে জড়িয়ে ধরবে। তে কিছুক্ষণ এইভাবে থাকো প্লিজ। তেও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এভাবে কিছুক্ষণ থাকার পর জাংকুক তেকে নিজের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে আর কিস করতে থাকে। তেও কিছু বলে না। কিছুক্ষণ পর জাংকুক তেকে কোলে করে এনে বিছানায় শুইয়ে দেয়। তে আজকে প্লিজ আমাকে আপন করে নাও, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তে কিছু বলে না। চুপ থাকাকে কি আমি সম্মতি ভাববো? তে কিছু বলছে না দেখে তখনই জাংকুক আবার তেকে কিস করতে শুরু করলো আর হারিয়ে গেল ভালোবাসার এক নতুন জগতে।